মাদ্রাসার একটা মেয়ের সাথে ধরে বেঁধে আমায় বিয়ে দিয়ে দিল, যেখানে আমি ময়মনসিংহের কৃষি বিদ্যালয়ের হ্যান্ডসাম ড্রেসিং স্টুডেন্ট। এটা কি করে মেনে নেওয়া যায়? আমি ডিপার্টমেন্টের সেলফি বয়, সব সময় সেলফি তুলে ফেসবুকে আপলোড করি। 3 বেলা নতুন ড্রেসে নতুন জায়গায় ফটো তুলে ফেসবুকে না দিলে আমার পেটের ভাত হজম হয় না। কত আশা ছিল আমার বউ হবে মডার্ন একটা মেয়ে, সে সব সময় মডার্ন ড্রেস পরে সেজেগুজে থাকবে, যাকে নিয়ে ফটো তুলবো আর ফেসবুকে পাবলিক পোস্ট দিব। সবাই দেখবে তখন এই সামিরের বউ কতটা বিউটিফুল। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার বউয়ের, ওর রূপের প্রশংসা করবে। কিন্তু এখন তো আমার সব আশায় জল ঢেলে দিল এই মাদ্রাসার মেয়েটা। পুরো বডি বোরকা দিয়ে ঢাকা থাকবে, পা থেকে মাথা পর্যন্ত কিছুই দেখা যাবে না। ভাবতেই আমার রাগে মাথায় আগুন জ্বলছে। আমাকে এক প্রকার জোর করে বাবা মেয়ে দেখতে নিয়ে গেল ময়মনসিংহের সুতিয়াখালীতে। ভাবলাম যাই হোক, মেয়েকে অন্তত বিয়ের আগে দেখতে পাবো। সুন্দরী হলে ভাবা যাবে বিয়ের বিষয়টা। বিয়ে হলে আমার কথায় চলতে হবে আমার বউকে, কারণ আমি হলাম তার স্বামী। আমি তাকে আমার মতো মডার্ন বানিয়ে দেব। আমার কথায় সে চলবে, স্বামীর আদেশ শুনবে। এটাই তো মেয়েটার সাত কপালের ভাগ্য। পছন্দ না হলে আমি অজুহাত দেখাতে পারবো বিয়ে না করার। আমি মেয়ে দেখে সেন্স হারাবো এমন অবস্থা হয়েছে। মেয়ের পা থেকে মাথা অবধি পর্দা করা, কালো বোরকা পরেছে ঢিলে ঢালা। বডি স্লিম নাকি ফ্যাট সেটাও বোঝা যাচ্ছে না। চোখ পর্যন্ত কালো নেট দিয়ে ঢাকা নেকারের সাথে। আমার প্রচণ্ড রাগ উঠে গেল, একটু ফেসও দেখতে পারলাম না। আমি উঠে যেতে চাইলেও বাবা রাগি লুকে তাকালো আমার দিকে। আমি ধপ করে বসে পড়লাম। মেয়ে ফিস ফিস করে কি জানি বলল, মনে হয় সালাম দিল। পুরো বাড়িতে কোনো মহিলা দেখলাম না, সারা বাড়ি স্তব্ধ। মেয়ের বাবা হাতে করে সব নাস্তা আনলো। আমি বললাম, মেয়েকে বললাম, নাম কি? মেয়ে মাথা নিচু করে আছে। মেয়ের বাবা কাশতে শুরু করলেন। বাবা রাগি লুকে তাকালেন। শুধু নাম জিজ্ঞেস করতেই এমন রিয়াকশন! আমি সমোসা খেতে খেতে এদিক ওদিক তাকালাম শালিদেরকে দেখার জন্য, কিন্তু কোথাও কেউ নেই। সোনায় বাঁধানো কপাল আমার, একটা শালিও নেই। আর থাকলেও দেখার সৌভাগ্য হতো না আমার। আহত চোখে মেয়ের চলে যাওয়া দেখে হলো। তারপর সাহস জমা করে বললাম, আমি মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। অমনি মেয়ের বাবার হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো। আর বাসার ভিতর থেকে সম্ভবত মেয়ের মার হাত থেকে কিছু কাচের জিনিস ভাঙার শব্দ এলো। সিচুয়েশন আমার প্রতিকূলে, চারদিকের সিচুয়েশন স্তব্ধ। বাবা আমার দিকে এমন লোকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমাকে গিলে খাবেন, রেজালা ভেবে কাবাবের মতো। তারপর হঠাৎ কি মনে করে যেন বাবা উঠে পড়লেন আর আমাকে নিয়ে চলে এলেন। বুঝতে পারছি না বিয়ে আদৌ হবে কি হবে না। পরের দিন বাবার ডাকে দেখা করতে গেলাম বাবা মায়ের রুমে। বাবার মুখ গম্ভীর। বাবা বলল, দেখো, সামের বিয়ে হলো আল্লাহ তাআলার হাতে। এখন বিয়ে না হলেও একসময় তো বিয়ে হবেই। আমি তো সেই লেভেলের খুশি। বাবার কথা শুনে মনে হচ্ছে বিয়ে ভেঙেছে। ইচ্ছে হচ্ছে এখনই ইমরান হাশমির একটা গানে ডান্স দিই। কষ্ট পেয়েছি এমন লুক নিয়ে বললাম, বাবা দুঃখ পেও না, এর থেকেও ভালো বৌমা এনে দেব তোমাদের জন্য। বিয়ে তো তোমার আমার হাতে নেই। বাবা আমার মাথায় হাত রেখে এরপর যা বলল তাতে আমি স্তব্ধ। বিয়ে হয়েছে এই সপ্তাহে, আর সেটা ঘরোয়াভাবে হবে, কারণ মেয়ের ইচ্ছে। মাই গড,
আমার পক্ষে এই বিয়ে করা অসম্ভব। মাদ্রাসার পর্দা করা মেয়েকে বিয়ে করার চেয়েও বস্তির মেয়েকে বিয়ে করা ভালো। আমি বাড়ি থেকে পালাতেও পারলাম না। বাবা সাফ সাফ বলে দিল, আমি বিয়ে না করলে সব প্রপার্টি চলে যাবে এতিমখানার মাদ্রাসায়। যথারীতি বিয়ে হলো সাদামাটা। কোনো গান বাজনা, আতশবাজি কিছুই হয়নি। এরকম নিরামিষ বিয়েতে আর যাই হোক কোনো ফ্রেন্ডদেরকে ইনভাইট করা যায় না। মেয়ের ইচ্ছে অনুযায়ী বিয়ের সব উৎসবের টাকা মাদ্রাসায় দিয়ে দেওয়া হলো এতিমদের। বিয়েতে বিশিষ্ট অতিথিরা হলো মাদ্রাসার ছেলেরা। যেখানেই যাই শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। শালি তো একটাও দেখলাম না। মাঝখান থেকে 4 বছরের শালক পায়জামা পাঞ্জাবি পরে এসে আমাকে বলল, দুলা ভাই আমাকে বাতাসা দিন। দিলাম এক ধমক। একই অস্থির পরিবেশ, তার উপর এই ছেলে বলে কিনা দুলাভাই জিলাপি বাতাসা। আমি কি মসজিদের ইমাম যে জিলাপি বাতাসা নিয়ে বসে আছি বিলি করার জন্য? টুকটুকে সুন্দর আমার শালকটা ধমককে মুখ বাঁকা করে কাঁদতে বসে পড়ল ফ্লোরে। বসলে বসুক, তাতে আমার কি। আমি রুমে গেলাম মাঝরাতে। বউয়ের মুখটাও দেখিনি এখনো। বিয়ের সময়ও পর্দা করেছিল। এত কিছু যাকে নিয়ে হচ্ছে তার নামটাও জানি না। আমি গিয়ে বিছানায় বসলাম। দেখলাম মেয়েটার গায়ে শাড়ি, কোনো বোরকা দিয়ে পর্দা করা নয়। চিৎকার করে বললাম, বাসর ঘরেও পর্দা করে রাখতে। এনে দেব বোরখা? মেয়েটা ধপ করে উঠে বসলো। মেয়ের মুখে ঘোমটা দেওয়া। এটা দেখে আরো রাগ উঠল। রাগ দেখিয়ে বললাম, নাম কি? এখন তো আর আমার সাথে কথা বললে আর মুখ দেখালে আল্লাহ তোমার মুখে গায়ে আগুনের ফোসকা দেবে না। মেয়ে ঘুমটা খুলতেই মেয়ের মুখ দেখে আমি জ্ঞান হারালাম। আমি তরু। আপনার কি হয়েছে? সারাদিন বিয়ের ধকল গেল আপনার উপরে। নিন, আগে দুধটুকু খেয়ে নিন, তারপর আমার কোলে ঘুমাবেন, কেমন? আমার চোখ বড় বড় হয়েছিল ফেস দেখে। তারপর কথা শুনে আমার চোখ বের হতে শুরু করছে এমন অবস্থা। বউয়ের কোলে মাথা রেখে বউয়ের হাতে দুধ খেলাম। আহা, দুধ! সে কি শুধু দুধ? মনে হচ্ছে অমৃত খাচ্ছি। কি সুন্দর মুখখানা, নূরের আলো জল করছে মুখে চোখে। যেন বেহেশতের হুর পাঠিয়েছে আমার ঘরে আল্লাহ তাআলা। কি সুরেলা কণ্ঠ! কণ্ঠ শুনেই আমি তো সারা জীবন পার করে দিতে পারবো। এমন জান্নাতি হুর জীবনেও দেখিনি আমার জীবনে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে কাঁদো কাঁদো লুক নিয়ে বললাম, তুমি কি বেহেশতের হুর? পথ ভুল করে চলে এসেছো? আবার কি আসমানে চলে যাবে আল্লাহর বেহেশতের বাগানে? আমার হবু বউ তরু অবাক দৃষ্টিতে তাকিয়ে সুরলা কণ্ঠে হাসতে শুরু করলো। এবার আমি পুরোপুরি জ্ঞান হারালাম। রাতে ভালো ঘুম হলো। মায়ের সাথে যেমন ছোটবেলায় ঘুমাতে গেলে শান্তির ঘুম হয়, ঠিক তেমনি ঘুম হলো। মনে হলো সারা রাত আমার সদ্য বিয়ে করা বউ তরু তার সব সুখ শান্তি আমাকে উজাড় করে দিচ্ছে। তরুর গায়ের মিষ্টি গন্ধে আর আমার মাথায় হাত বোলানোর অনুভব আমি টের পাচ্ছিলাম ঘুমে। আমি এখন পায়জামা পাঞ্জাবি পরি, মাথায় টুপি দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মডার্ন থেকে আমি আল্লাহর বোরিং বান্দা হয়ে খুশি। আমি আমার শালককে এখন কোলে করে নিয়ে স্টোরে যাই গরম গরম জিলাপি বাতাসা খাওয়ানোর জন্য প্রতিদিন। টুকটুক করে শালক জিলাপি খায় আর বলে, দুলা ভাই সালাম আলাইকুম।
আমার মাদ্রাসার পদ্মা করা বউ তরু আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমার বাবা আর মা আমার এই অবস্থা দেখে খুশিতে কাঁদে। আমার মনে এখন অফুরন্ত শান্তি, সব কিছুতেই শান্তি লাগে। আল্লাহর পথে চললে কখনো দুঃখ অনুভব হয় না, এটা বুঝতে পারলাম লেট হলেও। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার বোরিং ব্যাকটেরিয়ার পদ্মা আলী বউ পৃথিবীর সবচেয়ে ভালো বউ। আর আমি মৃত্যুর আগ পর্যন্ত তরুর কোলে মাথা রাখব। তরুর মহত্ব দিন দিন আমি বুঝতে পারছি। যত মুহূর্ত যাচ্ছে তত মুহূর্ত। তরুকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তরুর জন্যই আমি প্রকৃত মুসলিম হয়েছি। আমার মালিক রব মহান আল্লাহকে চিনেছি। আমি সবাইকে এখন বোঝাই একজন পর্দা করে এমন মেয়েকে বিয়ে করতে, কারণ এরাই ইহকাল আর পরকালের জান্নাতি নূর। নিয়মিত ভালোবাসার নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। ঢাকা শহরে থাকি চাকরির জন্য, ওদিকে বাবা বিয়ে দিয়েছে আমায়। 6 মাসের বেশি হলো বিয়ে করেছি, আর আমার বউটা যা রোমান্টিক হয়েছে না, সেটা আপনারাই শুনুন। ওগো, শুনছো? হ্যাঁ শুনছি। কি করছো তুমি? আমি কি করছি সেটা জবাব তোমায় দিতে পারবো না, কি দরকার বলে ফেলো। তুমি আমার সাথে এমন করে কথা বলো কেন? আহ, তো আমি তোমার সাথে কেমন করে কথা বলবো? তুমি আমার কি? আমি তোমার রোমান্টিক বউ। আর আমি তোমার রাগী বর। যা সর। ওগো, শোনো না, এমন করো না। আজকে আমি তোমায় খুব আদর করব। না না, লাগবে না তোর আদর। সর, আমার কাছে আসবে না তুই। ওগো, তুমি এমন করছো কেন? তোকে বলেছিলাম না ঠোঁটে লিপস্টিক দিবে না? আমার পেট খারাপ করে। যা, লিপস্টিক মুছে আয়, তারপরে আমার পাশে আসবে। বউ আমার লিপস্টিক মুছতে গেছে। এর ফাঁকে পরিচয় পর্বটা হয়ে যাক। আমি ঢাকায় থাকি, একটা ছোটোখাটো কোম্পানিতে জব করি। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা। চাকরির জন্যই আমাকে ঢাকা থাকতে হয়। বউকে নিয়েই একটা বাসা ভাড়া করে আছি। আমাদের বিয়েটা হয়েছে 6 মাস হলো। বিয়েটা হয়েছে গ্রামেই। আমার অবশ্য বিয়ে করার ইচ্ছা এখনই ছিল না, কিন্তু মা বাপ জোর করে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। কিন্তু আমার বউটা যা হয়েছে না, সেটা তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আমি সোজা তো সে বেঁকা, সে বেঁকা তো আমি সোজা, মানে একদম। তার সাথে আমার বিশাল অমিল। আমি যেটা একদমই সহ্য করতে পারি না, সব সময় সেই কাজগুলো আমার বউটা বেশি করে। ও, আমার বউয়ের নাম তো বলা হয়নি। ওর নাম রূপা। নাম রূপা হলেও দেখতে একদম সোনার মতো। সোনালি গায়ের রং ওর। আমাদের যখন বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের আগে ভেবেছিলাম বাবা মা গ্রাম থেকে দেখছে, মেয়ে হয়তো আমার পছন্দ হবে না। বুঝতেই পারিনি ও এত সুন্দরী হবে। প্রথমে যেদিন ওকে দেখতে যাই, সেদিন দেখেই তো আমি ফেদা। ওকে প্রথম দেখাতেই অনেক ভালোবেসে ফেলেছিলাম, আর আজও ওকে অনেক ভালোবাসি। কিন্তু আমি সেটা বুঝতে দেই না, কারণ আমি তোর রাগী বর। রূপা আমার চোখে সেরা সুন্দরী। ঘন কালো লম্বা চুল ওর। সেটা দেখে কোথাও যেন হারিয়ে যায় আমি, পাগল হয়ে যাই। ওর চোখ দুটোই অনেক মায়া। চোখের দিকে তাকালেই চোখ ফেরাতে পারি না আমি। চোখে মাঝে মাঝে কাজল দেয় মেয়েটা। তার ওই চোখে কাজল দেওয়ার মায়ায় আমি মাঝে মাঝে আটকে যাই। ঠোঁটে লিপস্টিক দিতে খুব ভালোবাসে মেয়েটা। এমনিতে ওর ঠোঁটে লিপস্টিক মানায় না। লিপস্টিক না দেওয়াতেই ওর ঠোঁট বেশি সুন্দর লাগে। ওর মতো মেয়েকে আমি বউ হিসাবে পেয়ে সত্যি নিজেকে খুব গর্ববোধ করি। যেমন রূপে তেমন গুণে। ওর গুণের কথা না হয় এখন আর নাই বলি। চাকরির ক্ষেত্রে ফ্যামিলি ছাড়া ওকে আলাদা নিয়ে বাসা ভাড়া করে থাকি। শুধু আমার পাগলি বউটা আর আমি। সারাদিন অফিস করে বাসায় ফিরলে ও আমাকে আদর করতে শুরু করে।
আমি অবশ্য অতটা আদর দেখাই না, কারণ দুজনের ভিতরে সবকিছু সমানভাবে প্রকাশ পাওয়া ঠিক না। বউটা শুধু একটাই সমস্যা, আমি বারবার বলি তুমি লিপস্টিক পরে আমার কাছে আসবে না, আমার পেট খারাপ করে। কেন বারবার ভুলে যাই। আজকেও দিয়েছি ঝাড়ি, হয়তো লিপস্টিক মুছে এখনই ফিরবে। ভাবছি আজকে আর ওর উপর বেশি রাগ দেখাবো না। সারাদিন একা একা থাকেও, আমি ফিরলেই তো আমার সাথে এমন করাটাই স্বাভাবিক। তবে বউটা আমার সেই রোমান্টিক, ও আবার একটু কিস করাটা বেশি পছন্দ করে, যেটা আমার সহ্য হয় না। আর লিপস্টিক দিয়ে কিস করলে আমার শরীরে আগুন জ্বলে। আর ও যে কেমনে কেমনে আমার সেই আগুনটাকে নেভাই আমি নিজেই বুঝতে পারি না। আমি ডাইনিংয়ে বসে আছি, বউটি লিপস্টিক মুছে আমার দিকে আসতে লাগলো। বউয়ের এই কাছে আসা দেখেই আমি শার্টের বোতাম খুলতে লাগলাম। একটা বোতাম খুলেছি উপর থেকে, বউটা ছুটে এলো। ও কাছে এসে বলল, ওগো, আমি খুলে দিচ্ছি। আমি তো খুলছি, তোমার আর খোলা লাগবে না। তারপর বউটা আমার শার্টের বোতামগুলো খুলতে লাগলো। সেই মুহূর্তে আমি উদাস হয়ে যাচ্ছিলাম। বউয়ের চুল থেকে একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছিলাম। মনে হচ্ছিল আলতো করে ছুঁয়ে দিই ওর ঘন কালো চুলগুলোই। এর ভিতরে শার্টটা খুলেই হঠাৎ করে জড়িয়ে ধরলো। আমি একটু রাগ রাগ কণ্ঠ নিয়ে বললাম, এই ছাড়ো বলছি। না, ছাড়বো না। ছাড়বে না? না না। ঠিক আছে, আজকে কিস খাওয়া বন্ধ। তারপর বউটা বলল, ওগো শোনো, তোমার জন্য খাবার রেডি করে রেখেছি, যাও খেয়ে নাও। সেটাই তো যাবো ভাবছি, কিন্তু তুমি এভাবে জড়িয়ে ধরে রাখলে কিভাবে যাব? তাহলে আগে আমার ওইটা দাও। না, সেটা আর হচ্ছে না, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিই। এই বলেই বউটাকে সরিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে এসে বসলাম। নাস্তার টেবিলে এসে বসতেই বউটা সব নাস্তা রেডি করে নিয়ে আসলো। বউটা আমার রান্নাবান্নায় খুব পারদর্শী, খুব সুন্দর রাঁধেও। আমাকে নাস্তা দিয়ে বউ পাশে এসে বসলো, বলল, নাস্তা করার আগেই আমার ওটা চাই। বউয়ের এমন কথা শুনে রাগ বেড়ে গেল আমার। তারপর চিন্তা করে দেখলাম বউয়ের এমন ছেলে মানুষই আবদার এখনো যায়নি। তারপর একটু রাগ রাগ কণ্ঠ নিয়ে বললাম, দেখো রূপা, তুমি আমার বউ, এত ছেলে মানুষই তুমি করবে না। তারপর বউটার যেন দেখলাম মনটা খারাপ হয়ে গেল আমার কথা শুনে। মুখটা একটু নিচু করে আছে, আর কোনো কথাই বলছে না। আমার অবশ্য মনে মনে আজ বেশ খুশি খুশি লাগছে ওর এমন মন খারাপ দেখে। ওর যখন মন খারাপ হয়, ওর মুখে যখন হাসি থাকে না, ওই চেহারাটায়ও কেমন একটা মায়া কাজ করে। তখনই ওর মুখটার দিকে তাকিয়ে মনে হতে থাকে ওই আমার জনম জনমের প্রিয়জন। আমি ওর আবেগটাকে বুঝি, স্বামীর প্রতি ওর অনেক ভালোবাসা। কিন্তু এত বেশি ভালোবাসা অল্প দিনেই এত বেশি বেশি প্রকাশ না পাওয়াই ভালো। কারণ চকলেট যখন গালে দিয়ে কামড় দেওয়া হয় সেটা অল্পতেই শেষ হয়ে যায়, আর যখন সেটা গালে রেখে চুষে খাওয়া হয় সেটা অনেকটা সময় ধরে খাওয়া যায়, আর তার পূর্ণাঙ্গ স্বাদটাও পাওয়া যায়। ভালোবাসাটাও এমনই, অল্প অল্প করেই শুরু করতে হয় ভালোবাসা, তাহলে এই ভালোবাসাটা সারা জীবন বয়ে নিয়ে যাওয়া যায়। তারপর দেখলাম বউটা মনমরা হয়ে আমার খাবারগুলো ও বেড়ে দিতে লাগলো। খাবার খাচ্ছি আর ওর দিকে তাকাচ্ছি, তাকিয়ে মুচকি মুচকি মাঝে মাঝে হাসিও দিচ্ছি। আমার এই হাসি দেওয়া ব্যাপারটা ও খেয়াল করছে কিনা জানি না, তবে আসলে ওর মনটা আজ খুব খারাপ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি। ওর মন খারাপ হয়ে গেলেও ওর মন ভালো করার সিক্রেট আমার জানা আছে।
ওর মন ভালো করতে আমার আর একটু সময় লাগবে না। আমার ততক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে প্রায়। টিস্যুতে হাত মুখ মুছে ডাইনিং থেকে উঠে দাঁড়ালাম। বউটা আমার ততক্ষণে বসেই আছে। মন খারাপ আছে ওর, বুঝতে পেরেছি। ওর হাতটা ধরলাম, কিছুই বলছে না। তারপর বললাম, কি ছেলে মানুষই আর করবে না? ছাড়ো আমায়। এই কথাটি বলতেই আমি আর দেরি না করে ওর হাতটি ধরে টেনে উঠালাম। উঠিয়েই ওর কপালে একটা চুম্বো দিলাম। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো পাগলিটা। তারপর দেখলাম ও কান্না করছে, ওর চোখে পানি। আমার এইটুকু কথাতেই ও কান্না করছে, বুঝতে পারলাম না কিছুই। বুঝতে পারছি না এটা তার সুখের কান্না নাকি দুঃখের। তারপর বউকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? আমার খুব বাড়ির কথা মনে পড়ছে। ব্যাপারটা বুঝতে পারলাম। নতুন বিয়ে করেছি, গ্রামের মেয়েও। সবাইকে ছেড়ে আমার সাথে একা একা থাকতে হচ্ছে। সারাদিন আমিও অফিসের কাজে বাইরে থাকি। প্রতিদিন যখন বাসায় ফিরি, বউটা আমার এমনই ছেলে মানুষই করে আমার সাথে। আজকে আমার এই একটু রাগ দেখাতেই ও অনেক কষ্ট পেয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি। তারপর ডাইনিং থেকে ওকে নিয়ে রুমে চলে গেলাম। বললাম, কান্না করো না প্লিজ, সামনেই তো আমার অফিস ছুটি হতে যাচ্ছে। ছুটি হলেই তোমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাব। চোখ দিয়ে পানি ঝরেছে ওর। আমি চোখের নিচে হাত দিয়ে পানিটা মুছে দিলাম। তারপর বউটার দিকে একটা মুচকি হাসি দিয়ে বললাম, আজকে রুমের বাতি সারা রাত জ্বলবে। বউটা একটু অবাক হয়ে আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, সারা রাত লাইট জ্বলবে কেন? লাইট জ্বলবে তারও একটা কারণ আছে। কি সেটা? বউটাকে ততক্ষণে কাছে টেনে নিলাম। কাছে টেনে নিয়েই আলতো করে শরীরে হাত স্পর্শ করতেই ও বলল, এই লাইটটা বন্ধ করো। প্রতি রাতে তো লাইটটা বন্ধ থাকে, আজ না হয় লাইটটা জ্বলুক। লাইট জ্বালিয়ে ঘুমালে আমার খুব লজ্জা করে। লজ্জা? স্বামীর কাছে আবার লজ্জা পেতে হয় নাকি? তুমি বন্ধ করো না লাইটটা। না থাক না, তোমায় একটু দেখি। বউ আমার লাইটটা বন্ধ করে দিল। বাকিটা ইতিহাস থেকে পুনরুদ্ধার হবে, সে পর্যন্ত সাথেই থাকুন। পরের দিন সকালে খুব ভোরে বউটা ডাকছে। অফিস টাইম 9টা, এখন বাজে ভোর 6টা। আরো 1 ঘন্টা পরে উঠলে চলবে, কিন্তু বউ আমার এত ডাকাডাকি, বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। বলল, ওগো ওঠো না। আরে উঠছি তো, এত ডাকছো কেন? এখনো অফিস যাওয়ার অনেক টাইম আছে, একটু ঘুমাই না। ওগো তুমি ভুলে গেলে আজকে তো তোমার ছুটির দিন। ও নো, আমার তো মনেই নেই আজকে আমার ছুটির দিন। মানে আজকে বউকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। সপ্তাহে 1 দিন ছুটি পাই, এই দিন বউ আর ছাড়ে না। ঘুরে বেড়ানো মন ওর, এই দিন আমাকে নিয়ে ওকে ঘুরতে যেতেই হবে। তাই তো সকাল সকাল এত আয়োজন। এত সকালে উঠে কি ও মেকআপ করা শুরু করলো সেটাই ভাবছি। লিপস্টিক পাগলি বউটা লিপস্টিক ছাড়া তো চলতেই পারে না। আজকে ওকে লিপস্টিক ছাড়াই আমি বাইরে নিয়ে যাব। আজকে ওকে বলে দেব, যদি তুমি লিপস্টিক পরো তাহলে তুমি আমার সাথে ঘুরতে যেতে পারবে না। কিন্তু সেটা এখনই নয়, কোনো না কোনো কারণ দেখিয়ে এই কথাটি বলতে হবে। আমি এগুলো ভাবতে ভাবতে বেড থেকে উঠে বসলাম। তখনই বউটা এসে তার কিছু ড্রেস আমার সামনে এনে বলতে লাগলো, দেখো তো কোনটা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে। তোমার কি মাথা খারাপ? এখন ঘুরতে যাওয়ার সময় হয়েছে, এখন কয়টা বাজে? আগে থেকে সবকিছু গুছিয়ে রাখলাম। আগে থেকে কিচ্ছু গোছানো লাগবে না, আমি যখন বলবো তখন গোছাবে, ঠিক আছে?
ঠিক আছে। তো যাও, এখন নাস্তার ব্যবস্থা করো, আমি ফ্রেশ হয়ে নিই। আমি নাস্তা করব বলে ফ্রেশ হতে গেলাম। বউয়ের এমন ছেলে মানুষই নিয়ে আমি পারি না। আজকে আমার অফিস ছুটি, সেটাও ঠিকই মনে রেখেছে। আর যেদিন আমার অফিস থাকে সেদিন এত সকাল করে কখনোই ডাকে না। ডেকে দিতে বললে বলে, তুমি সারাদিন কত কষ্ট করো, একটু ঘুমাও না, একটু বেশি বেশি করে ঘুমাও, এজন্য তোমায় সকাল সকাল ডাকি না। কিন্তু সে তো জানে না অফিস টাইমে ঠিক মতো না যেতে পারলে চাকরি যাওয়ার ভয় আছে। কিন্তু আজকে ছুটির দিন, আজকে দেখুন সে ঘুরতে যাবে বলে ঠিকই আমায় 6টার সময় ঘুম ভাঙিয়ে দিল। আমার বউটা যে কবে বুঝবে কিছুই বুঝি না। ওর এই পাগলামিগুলো যে কবে যাবে কিচ্ছুই বুঝি না আমি। আজকে ঘুরতে যাওয়ার পরে কি কি যে আবদার করবে কিছুই বুঝতে পারছি না। উফ। বেড থেকে উঠে ডাইনিংয়ে ঢুকতেই দেখি আমার নাস্তা রেডি। বউ আমার আগে থেকে সব করে রেখেছে। ভাবছি রাতে ঘুমায়নি নাকি, মানে আজকে আমার সাথে ঘুরবে বলে এত সকালে উঠলো, আবার ডাইনিংয়ে আসতেই দেখছি নাস্তা রেডি। বউটা ওদিকে আবার সাজগোজ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, ওকে নিয়ে তো আর এত সকালে বের হওয়া যায় না। যাই হোক, আমি যে ব্রাশ করা শুরু করলাম, এই মুহূর্তে বউটা পিছন থেকে ডাক দিয়ে বলছে, ওগো তাড়াতাড়ি নাও না। আমি আর কোনো ওর কথার উত্তর দিলাম না। ওর কথার কোনো জবাব না দিয়ে আপন মনে ব্রাশ করছি আর টয়লেট থেকে গোসলটাও শেষ করে নিলাম। তারপর ডাইনিংয়ে যেয়ে বসলাম নাস্তা করার জন্য। সকাল তখন 7টা বাজতে চলেছে। বউটার তখন কোনো খবর পাচ্ছি না, তার মানে বউ রুমেই আছে। বুঝতে পারছি বউ সাজাগুজো নিয়ে ব্যস্ত। নাস্তা শেষ করে রুমে ঢুকলাম। রুমে যেতেই যা দেখলাম মাথা ঘুরে যাওয়ার মতো। বউ আমার বউ সেজে বসে আছে। নীল শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, কপালে একটা নীল টিপ, চোখে কাজল, ঠোঁটে যা লিপস্টিক দিয়েছে না, ওইটা খেলে আমার 4 দিন খাওয়া লাগবে না। বউয়ের কাছে যেয়ে বললাম, এ কি করলে তুমি? কেন, কি করেছি আমি? না মানে তোমার শাড়িতে তো খুব সুন্দর লাগছে, নীল শাড়ি পরেছো, নীল চুড়ি, নীল টিপও দিয়েছো, কিন্তু লিপস্টিক দিয়েছো লাল, একদম বাজে দেখাচ্ছে। তাহলে নীল লিপস্টিকটা দেব? কি, নীল লিপস্টিকও আছে নাকি? আছে তো। মাইরালা, তোমাকে লিপস্টিক দিতে হবে না, আজকে না হয় ওটা বাদ থাক, এমনিতে সুন্দর লাগছে। যাও তোমার এই লাল লিপস্টিকটা মুছে নাও। তখন বউয়ের দিকে তাকিয়ে দেখলাম বউয়ের একটু মন খারাপ খারাপ ভাব। তারপর বউটা একটু মন খারাপ করে দেখলাম লিপস্টিকটা টিস্যুতে খুব ভালো করে ঘষে ঘষে মুছে দিল। লিপস্টিক মুছতেই বউয়ের মুড অফ হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার একটু অন্যায় হয়ে গেল। বউটা লিপস্টিক দিতে ভীষণ পছন্দ করে। আজকে যেহেতু ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি, এখন আমার এটা না করলেও হতো। বউকে আমার আর এভাবে দেখতে ভালো লাগছে না। তারপরে ডেকে বললাম, তোমার তো সব কিছু ঠিক আছে জানো, কিন্তু কোথায় জানি কি একটা মিস্টেক মনে হচ্ছে। কি মিস্টেক? না মানে নীল শাড়িতে নীল চুড়ি, নীল টিপ পরেছ, লাল লিপস্টিকে ভালোই ছিল। আচ্ছা আরেকবার লিপস্টিকটা পরবে, আমি একটু ভালো করে দেখি আসলে তোমার ভালো লাগছে কিনা। ঠিক আছে, আমি আবার পড়ছি। না না দাঁড়াও, আমি আজকে তোমার লিপস্টিক লাগিয়ে দিই। তুমি দেবে? হাই রে, আমার একটু লজ্জা লজ্জা লাগছে। সে লিপস্টিক আমি সহ্য করতে পারি না। আজকে বউকে আমি লিপস্টিক পরিয়ে দেব, দিই আজকে তাকে খুশি করার জন্য। এরপর লিপস্টিকের কৌটোটা নিয়ে বউয়ের ঠোঁটে লাগাতে লাগলাম। হঠাৎ করে বউয়ের নাকের আগায় লিপস্টিক লেগে গেল। সেই মুহূর্তে আমার খুব হাসি পেয়ে গেল, হাসি আটকে রাখতে পারছিলাম না। জীবনে এই প্রথম
আমার বউয়ের ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছি, কিন্তু বুঝতে পারিনি ঠোঁটে লাগাতে যে বউয়ের নাকে লাগিয়ে দেব। বউটা ততক্ষণে বলে উঠল, তুমি আমার নাকে লাগিয়ে দিয়েছো। নাকে? না না, নাকে লিপস্টিক লাগেনি। মনে মনে খুব হাসি পাচ্ছে আমার, কিন্তু আর হাসা যাবে না এই মুহূর্তে। বউয়ের নাকে লেগেছে এটা সত্যি, কিন্তু যেভাবে লিপস্টিকটা দিয়েছি না, এরকম লিপস্টিক বউ কখনো দেয়নি। বউটা আমার আয়নায় যেয়ে যখনই দেখবে তখন বুঝতে পারবে তাকে কেমন লাগছে। আমি একটু ভয় ভয় পাচ্ছি, বউ আজকে আমার উপর রেগে যাবে না তো। আজকে তার লিপস্টিক শুধু তার ঠোঁটে নেই, তার নাকে উঠে গেছে। আয়নার সামনে বউটা যেতেই আমি হাসিতে গড়াগড়ি দিচ্ছি বেডের উপর। বউটা দেখলাম কোনো রিয়াকশন নেই, হাসি মুখে আমার দিকে তাকালো। মানে কি, বউ হাসছে? হঠাৎ করে বউটা আমাকে ধরেই আমার সারা মুখে কিস করতে শুরু করলো। হাই রে, এই লিপস্টিক আলি বউ আমার সারা মুখে লিপস্টিক লাগিয়ে দিল রে। থামো না গো। থামবো না। আমি আর কখনো তোমার লিপস্টিক ঠোঁটে লাগাবো না। থামো না। আজকে কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হবে না, এই বলে দিলাম। কেন গো? ঘুরতে যেতেই হবে। এই বলে বউটা আমায় ছেড়ে দিল। উফ, বাঁচলাম এ যাত্রায়। আর বউয়ের উপরে আদর দেখানো যাবে না, মনে মনে ভাবলাম। এবার রাগটা আবার ফিরিয়ে আনতে হবে। আমি আবার ওয়াশরুমে যেয়ে মুখটাকে ওয়াশ করে নিলাম, বউটাও ওয়াশ করে নিল। বউয়ের দেখা দেখি আমি একটা নীল শার্ট বের করলাম, কালো প্যান্ট, কালো শু, সাথে নীল শার্ট। আমার গোছানো প্রায় শেষ। বউটা ফেস ওয়াশ করার পরে তারপরে আবারও সাজতে বসেছে। নীল টিপ আবারও দিল, চোখে হালকা কাজলও দিয়েছে। লিপস্টিক আবার দিবে কি না দিবে সেটা আমি বুঝতে পারছি না। তারপরে বলে উঠলাম, আর কত সাজবে, হলো তোমার? লিপস্টিকটা বাকি। এই রে, আবার লিপস্টিক? জলদি জলদি নাও, আমার গোছানো শেষ। আর কত দেরি করবে তুমি? তার কিছুক্ষণ পরেই বউটা সাজগুজ শেষ করে চলে আসলো। তারপর দুজন একসাথে রুমটি নক করে বের হলাম। যান্ত্রিকময় ঢাকা শহর, সপ্তাহে একদিন করে বউকে নিয়ে সময় নিয়ে ঘুরে বেড়াই। যেদিন ঘুরতে যাই বউকে নিয়ে, সেদিন লাঞ্চটাও বাইরে থেকে করে নিই। সপ্তাহে অন্য দিনও আমি বাইরে কাটাই। চাকরির ক্ষেত্রে আমার বাইরে থাকতে হয়। দুপুরে বাসায় এসে সব দিন লাঞ্চ করার সময় হয় না। বউটা একা একাই বাসায় থাকে। কোম্পানিতে জব করি বলে কাজের চাপটা একটু বেশিই থাকে। এ কারণে সারাদিনে জবের ভিতরে থাকলে বউয়ের সাথে আর সময় দেওয়া হয় না। সপ্তাহে একটা দিন যদি বউকে নিয়ে সময় না দিই, তাহলে বউটারও অনেক খারাপ লাগবে। গ্রাম থেকে আসা সেই মেয়েটা, যান্ত্রিক এই শহরটা, ইট পাথর আর গাড়ি ঘোড়া, মানুষের অনেক ভিড়, ও বোধহয় এগুলো সহ্য করতে পারছে না। গ্রামে থাকা মেয়ে, শহরটা ওর কাছে বড় বেমানান। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় এই শহরটা ছেড়ে দিই, কিন্তু পরিস্থিতির শিকার আমিও। চাকরি করি বলেই বউকে নিয়ে আজ এমন শহরে এসে থাকা। বাসা থেকে বের হয়ে ভাবছি আজকে বউকে নিয়ে লালবাগ কেল্লায় যাব। ইতিমধ্যে ঢাকা শহরে বেশ কিছু জায়গায় ঘুরেছি। আজকে ভাবছি বউকে নিয়ে লালবাগ কেল্লায় যাব। লালবাগ কেল্লার উদ্দেশ্যেই বের হলাম। বাসা থেকে প্রায় 8-10 কিলোমিটারের মতো পথ। বউকে নিয়েই ইতিমধ্যে লালবাগ কেল্লার উদ্দেশ্যেই রওনা দিলাম। এটা রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকায় লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজা। দরজার মধ্যে যে দরজাটি জনসাধারণের জন্য উন্মুক্ত, সেই দরজা দিয়ে ঢুকলে
বরাবর সোজা চোখ পড়ে পরিবিবির সমাধি। সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবি দেখা যায় সেটা মূলত। এছাড়া কেল্লাতে একটি মসজিদ আছে, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি যে কারোর দৃষ্টি কাড়তে সক্ষম। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। লালবাগ কেল্লায় সর্বসাধারণে দেখার জন্য একটি জাদুঘরও রয়েছে। জাদুঘরটিতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিটের কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 10 টাকা করে। এছাড়াও লালবাগ কেল্লার পরিবেশটাও অনেক সুন্দর। বউকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটি জায়গা। নিরিবিলি সময় কাটানোর মতো বেশ সুন্দর একটা জায়গা। লালবাগ কেল্লার উপরে মোটামুটি ধারণা হয়তো আপনিও পেয়ে গেছেন। আমরা প্রায় লালবাগ কেল্লার কাছাকাছি চলে এসেছি। একটু রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের সময়টা একটু বেশিই লেগে যাচ্ছে। ঘড়িটার দিকে খেয়াল করে দেখলাম তখন প্রায় সকাল 11টার বেশি বাজতে চলেছে। ভাবছি ওখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা না বেজে যায়। যে জ্যাম! শুনেছি 1টা থেকে 1টা 30 পর্যন্ত গেট বন্ধ থাকে। যদি সেটা হয়ে যায় তাহলে আবারও অপেক্ষা করতে হবে। আমরা যে গাড়িটাতে উঠেছিলাম ওটা থেকে নেমে ভিতরের রোড চলার জন্য একটা রিক্সা নিলাম। রিক্সায় বউ আর আমি দুজনে বসলাম। বউটা আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসেছে। আমিও মাথাটা হেলিয়ে হাতটা বাড়িয়ে দিলাম ওর কাঁধে। এভাবে চলতে লাগলাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। তখন 12টা বেজে গেছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম আর কত পথ বাকি। এখনো 15-20 মিনিটের মতো লাগতে পারে। যাই হোক, খুব কাছাকাছি পৌঁছে গেছি। ভিতরের রোডটা খুব একটা জ্যাম ছিল না। ঠিক তার 15 থেকে 20 মিনিট পরেই আমরা লালবাগ কেল্লার গেটের সামনে যেয়ে পৌঁছালাম। তখন 12টা বেজে 15 মিনিটের মতো। ভাবছি ভিতরে যেয়ে অনেকটা সময় কাটাতে হবে। আমরা কি দুপুরের লাঞ্চটা বাইরে থেকে করে যাব? সেই খুব সকালেই নাস্তা করেছি, ক্ষুধাও লেগে গেছে। গেটে শুনে নিলাম 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আমরা এখন লাঞ্চ শেষ করে 1টার আগেই ভিতরে যেতে পারবো। হাতে যথেষ্ট সময় আছে। তারপর পাশে হোটেল থেকে দুপুরের খাওয়াটা শেষ করে নিলাম। লাঞ্চ শেষ করেই 2টা টিকিট কাটলাম, বউয়ের জন্য একটা, আমার জন্য একটা। টিকিট কেটেই লালবাগ কেল্লায় ঢুকলাম। ভিতরে ঢুকতেই ফুল গাছগুলোর দিকে বারবার নজর আটকে যাচ্ছে। সারি সারি লাগানো ফুল গাছ। বউটা আমার অবাক হয়ে সবকিছু দেখতে লাগলো। আর সেই সময় আমি আমার বউয়ের দিকে তাকিয়ে ওর এই অবাক দৃষ্টি মেলে সবকিছু দেখাটা আমি দেখছি। ও ফুল ভীষণ পছন্দ করে, আর এমন গাছে ফোটা ফুল দেখে ওর অনেক ভালো লাগছে, এটা আমি বুঝতে পারছি। কেল্লার ভিতরে ফুলগুলো দেখে বউ বলল, দেখো কত সুন্দর ফুল। ওহো, তাই তো, খুব সুন্দর ফুল। তাহলে চলো ফুলের সাথে কয়েকটা সেলফি তুলে নিই। তুমি ফোনটা আমার কাছে দাও, আমি তুলে দিচ্ছি। আরে সেলফি সেলফি দুজন মিলে তুলতে হয়। কিচ্ছু বোঝো না এখনো, আসো আমার সাথে। কি? আমি বুঝি না। না না, মানে আমি বুঝি না। ওই যে দেখো আশেপাশে সবাই সেলফি তুলছে কিভাবে। ওই দেখো ওরা ওখানে কি করে। তারপর বউয়ের ফুল গাছের ঝোপের ভিতরে নজর গেল। একটা ছেলে আর মেয়ে বসে আছে। ও, ওরা তো ওখানে গল্প করছে দেখছি। ওরা কিন্তু কিস করছিল। কিস করছিল? না, করবে কেন? তুমি ভুল দেখেছো। অনেকে তার গার্লফ্রেন্ডকে নিয়েই এখানে ঘুরতে আসে, নিরিবিলি সময় কাটায়। দুজন নিজের মতো করে বেশ কিছু সময় পাস করে এখানে। কেল্লার ভিতরে বেশ মানুষও আছে আজ। যাওয়ার শুরুতেই বউ যেটা দেখলো, ভাবছি আমার কপালেও আজ এটাই লেখা আছে কিনা। বউকে নিয়ে ততক্ষণে
ফুল গাছটির পাশ দিয়ে কয়েকটা ছবি এবং সেলফি তুলে নিলাম। সামনে কিছু দূর আগাতেই নজর পড়ে গেল সেই পরিবেশ সমাধির দিকে। দেখতে খুব সুন্দর। বউকে নিয়ে সামনে আগাতে থাকি। অনেকে ছবি তোলা নিয়ে দেখছি খুব ব্যস্তই আছে। যাই হোক, আমি ব্যস্ত আমার বউকে নিয়ে। পুরো কেল্লাটা একবার ঘুরে শেষ করব, তারপর দুজন মিলে মাঠের ভিতরে কোথাও বসবো। তাই করলাম। কেল্লার চারপাশে ঘুরতে ঘুরতে বউকে নিয়ে বসলাম একটি গাছের নিচে। তখন প্রায় 2টা বাজতে চলেছে। বউকে বললাম, কেমন লাগছে এখানে? খুব সুন্দর। তোমাকেও। মানে তোমাকেও খুব সুন্দর লাগছে। ঢং। তারপর বউয়ের মুখটা টিপে বললাম, তুমি এত সুন্দর কেন? তোমাকে যতবার দেখি ততবার ক্র্যাশ খাই। তুমি কিন্তু শুধু আমার বউ না, প্রেমিকাও। তাই না? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আমি কখনো প্রেম টেম করিনি। ভেবেই রেখেছিলাম যে বিয়ের পরেই প্রেম হোক, সেটা ভালোবাসা বউয়ের সাথেই করব। যতটুকু ভালোবাসা দেখানোর বউকে দেখাবো, অন্যকে কেন, এটাই ভাবতাম। তাই বিয়ের আগে কোনো মেয়েকে বা কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা কিছুই করিনি। আর সেই ভালোবাসাগুলোই এখন বউকে দেখাই। ততক্ষণে বউয়ের থেকে দূরে বসতে ভালো লাগছে না। বউয়ের কাছাকাছি বসে বউয়ের কাঁধে মাথাটা হেলালাম। বউ বলল, ওগো, তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আসলে আমার ঘুম পাই। আচ্ছা, ঘুম কেন পাই বলো তো? কাছে আসলে ঘুম পায়, তাহলে দূরে থাকো একটু। না না, দূরে থাকলে হবে না, তুমি আমায় ঘুম পাড়িয়ে দাও তাহলে। ঠিক আছে, তাহলে তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। বউয়ের এমন কথা শুনে কিছুই না ভেবে সোজা বউয়ের কোলে মাথাটা রেখেই শুয়ে পড়লাম এবং বউ আমার মাথায় হাত বোলাতে লাগলো। এবার সত্যি ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে আমার। বউকে বললাম, আমি কিন্তু সত্যি ঘুমিয়ে পড়লাম। আরে ঘুমাও তুমি, আমি আছি তো। তখন সত্যি সত্যি ওর কোলে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই বলতে পারি না। অবশ্য আজ খুব ভোরেই বউটা ডেকে দিল, আর এমন খোলামেলা পরিবেশে আর ওর কোলে মাথা রেখে এভাবে যে ঘুম চলে আসবে হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারিনি। তারপর হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। প্রায় 4টা বাজতে চলেছে। মানে কি, আমি 1 ঘন্টার বেশি ধরে এভাবেই ঘুমাচ্ছি। ঠিক যে অবস্থায় ঘুমিয়েছিলাম সেই অবস্থায় আছি। বউটা একটু নড়চড় করেনি। আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম ও আমাকে একদম কেয়ারই করে না, কিন্তু আজকে আমার এই ভাবনাটা পুরো পাল্টে গেছে। এত সময় ধরে ঘুমাচ্ছি, একবারও ও ডাকেনি পর্যন্ত আমায়। বউটার উপর সত্যি ভালোবাসাটা আরো বেড়ে গেল। তখনই বললাম, তুমি এত সময় ধরে এইভাবে বসে আছো, তোমার কষ্ট হয়নি? কেন গো, কষ্ট হবে কেন? না মানে, আমি তোমার কোলে মাথা রেখেছি, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিলে। আমি তো অনেক সময় ধরেই ঘুমিয়ে ফেলেছি, তুমি একবারও আমাকে ডাকলেও না, কেন? তোমাকে তো আজকে অনেক ভোরে ডেকে ঘুম নষ্ট করেছি, তাই এখন আর তোমাকে ডাকিনি। এ কথা বলতেই বউয়ের কপালে একটা চুমু দিলাম। এভাবে আমাকে ভালোবেসো সারা জীবন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর সেখান থেকে উঠে আমরা কেল্লার চারপাশটা আবার ঘুরছি, আর আমি মনে মনে ভাবছি, বউটার কোলে মাথা রেখে আজ 1 ঘন্টার বেশি ঘুমালাম, বউটা একটু নড়চড় করলো না। সত্যি আজ ওকে আমি আস্তে আস্তে বুঝতে পারছি আমার প্রতি ওর ভালোবাসাটা কতখানি। প্রতিবারই যখন কোথাও না কোথাও ঘুরতে আসি, কিছু না কিছু গিফট নিয়েই বাসায় যে ওকে সারপ্রাইজ দিই। আজকেও সেটাই করব। টাইমটা একবার দেখে নিলাম, তখন সময়
4:30 মতো। ভাবছি আর অল্প কিছুক্ষণের ভিতরে এখান থেকে বেরিয়ে যাব। যদি আর আধা ঘন্টা পরে এখান থেকে বেরিয়ে যাই তবে বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা 7টা 7:30 মতো বাজতে পারে। শেষ লালবাগ কেল্লার ভিতরে জাদুঘরটায় প্রবেশ করলাম। সেখানে পুরনো নিদর্শনগুলো দেখে নিলাম। কেল্লার ভিতরে প্রায় সব জায়গায় আমাদের ঘোরা শেষ। ভাবছি আর দেরি করে কি হবে, 5টা তো বেজেই গেছে। তবে দর্শনার্থী ভিড়টা আমি যখন ঘুম থেকে উঠলাম তারপর থেকে আরো বেশি বাড়তে শুরু করলো। এই সময়টাই বেশ ভিড় জমতেও শুরু করেছে। যাই হোক, বউকে তখন বললাম, চলো এবার আমরা রওনা দিই। হ্যাঁ চলো। বউয়ের সম্মতি নিয়েই লালবাগ কেল্লা থেকে বেরিয়ে চলে এলাম দুজনেই। কেল্লা থেকে বেরিয়েই হোটেলে ঢুকলাম বউকে নিয়ে। ঢুকে আমরা দুজনে হালকা নাস্তা করে নিলাম। তারপর রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে ফিরছি। ফিরতে ফিরতে বউকে বললাম, কি কেমন লাগলো লালবাগ কেল্লা? একদম তোমার মতো লেগেছে। আমার মতো লেগেছে? না, রাগী বরের মতো লেগেছে। আর আমার কেমন লেগেছে জানো? না, তোমার কেমন লেগেছে? আমার লেগেছে রোমান্টিক বইয়ের মতো। আহা, কি ঢং। ঢং? কোথায় ঢং? ও রোমান্টিক বউ, শোনো না। কি? তুমি আমার কোলে একটু মাথা রেখে ঘুমাও। আর ঢং করো না। এভাবে বউয়ের সাথে ঢং করতে করতে আমরা প্রায় বাসায় পৌঁছে গেছি। মনে মনে ভাবছি আমিও দেখি বউয়ের মতো রোমান্টিক হয়ে যাচ্ছি। না, বউ আমার যত রোমান্টিকই হোক আমার তত রাগী হতে হবে। কেমনে যে বউয়ের রোমান্টিকতাই আমাকেও রোমান্টিক বানিয়ে ফেলে বুঝতেই পারি না। বাসায় পৌঁছে গেছি। রুমে ঢুকলাম। বউটা ক্লান্ত হয়ে গেছে সারাদিন ঘোরাঘুরি করার পর। আমি অবশ্য অতটা ক্লান্ত না, কারণ যে ঘুমটা দিয়েছিলাম ক্লান্তি ভাবটা তেমন আর পাচ্ছি না। সেই মুহূর্তে বউটাকে সারপ্রাইজটা বের করে দিলাম, এক তোড়া গোলাপ। বউ তো দেখে অবাক, বলল, ওগো, ফুলগুলো তুমি কখন নিয়েছিলে? হুম, সেটাই তো সিক্রেট। তোমাকেই গিফট করব, কিন্তু সেটা যদি তোমার সামনে থেকেই নেই তাহলে এই আকর্ষণটা থাকবে। আর এটা নিয়েছিলাম আমরা যখন হোটেলে নাস্তা করতে ঢুকি, তারপর যখন বিল দিতে আমি বাইরে এলাম তখনই। ফুলগুলো পেয়ে বউ অনেক খুশি। সেই মুহূর্তে এসে আমাকে আবার জড়িয়ে ধরলো। এই ছাড়ো, এখন তুমি খুব ক্লান্ত, যাও ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়েই নাস্তা করে তাড়াতাড়ি ঘুমাবে আজ। ওগো, একটা কথা বলবো? বলো। আমাদের জীবনে নতুন একজন আসতে চলেছে। নতুন কেউ আসতে চলেছে মানে? আমি মা হতে চলেছি। কি বললে তুমি? এত বড় খুশির সংবাদ! আমি তাহলে বাবা হব? হ্যাঁ। আজকে আমার মনে অনেক খুশি। 6 মাসের বেশি হলো বিয়ে করেছি। বউটা হয়তো কিছুটা হলেও ফিল করছে। বউকে বলে দিয়েছি নিজের খেয়াল রাখতে, আমাদের জন্য, আমাদের বাচ্চার জন্যই। আমি এখন ওকে অনেক কেয়ার করি, বাসার ভারী কোনো কাজ করতেই দিই না। এভাবেই চলতে থাকে বউয়ের সাথে আমার ভালোবাসা লেনদেন। একটু মান অভিমান, সাথে অনেক অনেক ভালোবাসা। ও, আমার বাচ্চাটা কান্না করছে। আমার বউটা না কি কষ্ট পাচ্ছে। এই, তুমি যাও তো। কোথায়? এখন তো আর অফিস নেই। দেখছো না মোনা কান্না করছে? হ্যাঁ, এই জন্যই তো। তুমি বাচ্চাকে সামলাও আর আমি তোমাকে সামলাই। ও, তোমরা দুজনেই বিরক্ত, যেমন মেয়ে তেমন বাপ।
যেমন মেয়ে তেমন মা। তুমি যাবে এখান থেকে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তুমি একটু ঠান্ডা হও। আর শোনো, তোমার মেয়ের জন্য বেবি ডায়পার নিয়ে আসবে, বারবার কাপড় নষ্ট করছে। হ্যাঁ, মেয়ের সাথে মেয়ের মায়ের জন্য নিয়ে আসবো, কারণ মেয়ের মাও তো মাঝে মাঝে কাপড় নষ্ট করে। কি? আমি কাপড় নষ্ট করি? দাঁড়াও তুমি। না, এখন আর তুমি বললে আমি দাঁড়াবো না, আমাকে যেতে হবে। আমি আসি, আর ফেরার সময় নিয়ে আসবো। কি আপনাদের মনে আছে তো রোমান্টিক বউ ভিএস রাগী বরের সেই গল্পের কথা? আজকে আপনারা শুনতে যাচ্ছেন রোমান্টিক বউ ভিএস রাগী বর সিজন 2। তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের গল্পটি শেষ পর্যন্ত সবাই শুনুন। সিজন 1-এ আপনারা জেনেছিলেন আমার বউ মা হতে চলেছে, আমার সেই রোমান্টিক বউটা। এখন আর আগের মতো রোমান্টিক নেই, এখন তার বাচ্চাও হয়ে গেছে। বাচ্চার বয়সটা এখন প্রায় 6 মাস। কি অবাক হচ্ছেন নাকি? ভাবছেন যে রোমান্টিক বউ ভিএস রাগী বর এতদিন কি কি করলো সবকিছু মিস করেছেন? মোটেও না। এতদিন কি কি ঘটেছে সেটা তো জানতে পারবেন, আরো জানতে পারবেন বর্তমানে বউটা আমার কেমন আছে, ও আর আমাকে আগের মতো ভালোবাসে কিনা। বাসে না ভাই, সত্যি বাসে না। আমাদের মেয়ে হওয়ার পরে শুধু ঝগড়া হচ্ছে, ভালোবাসা হচ্ছে না। ও, আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি ভুলেই গেছি, বাচ্চার জন্য কি একটা আনতে বলেছিল যেন। বাচ্চার জন্য বেবি ডাইপার নিয়ে নিলাম, আর বাচ্চার মায়ের জন্য নিলাম। সরি, তোমরা কিন্তু কিছু শুনতে পাওনি। এগুলো নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে বউকে ডাকছি, বউকে তো খুঁজে পাচ্ছি না বাসায়। মনে হয় সে রুমে বসে আছে। তারপর বাসায় ঢুকে এই নাও, যে ওটা বের করে দেখাতে যাব, ও মা কি কাণ্ড! আমার শাশুড়ি এসে হাজির। ও, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি। সিজন 1-এ আপনারা জেনেছিলেন আমি বউকে নিয়ে ঢাকা শহরে ছিলাম। এখন কিন্তু আমি ঢাকাতে না, কিন্তু আমার বউকে নিয়ে গ্রামের বাড়িতে আছি। শাশুড়িকে দেখে বুক ধড়ফড় করে উঠল। এটা তো শাশুড়ি না, কুটনি বুড়ি। আপনারা শুনে একটু ভাববেন যে শাশুড়িকে কেন কুটনি বুড়ি বলেছি। শাশুড়ি আমার বউয়ের থেকে বেশি অ্যাডভান্স, আমার সব খরচ বাড়িয়ে দেয়। এখানে এসে অর্ডার করে, জামা এটা করো, ওইটা করো, এটা নিয়ে এসো মেয়ের জন্য, তোমার মেয়েকে এটা দাও, সেটা দাও। উহ, একেবারে মনে হয় পাশার লাথি মেরে বিদায় করে দিই। বালের শাশুড়ি আইসে আবার। ওই শাশুড়ি বলল, ও জামাই, ভালো আছো? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমার শ্বশুর আব্বু কেমন আছে? শ্বশুর আব্বু আসেনি? শ্বশুর আব্বুকে একটু নিয়ে আসতে পারতেন, শ্বশুর আব্বুকে কতদিন দেখিনি। বাবা, তোমার শ্বশুরও এসেছে। কি মা, কি করতে এসেছে উনি? না মানে কখন এসেছে মা? আমার শ্বশুর এক ডাকাত, উনি তো আর এক ভেজাল। বিয়ের আগে কত কি দেওয়ার প্রলোভ দেখিয়েছে, আজ অব্দি একটা কানা করিও দেয়নি। শুধু আমার রোমান্টিক বউটাকে দেখেই বিয়েটা করেছিলাম, না হলে এরম চিটার শ্বশুর আর কুটনি শাশুড়ির আমার কোনো দরকারই হয় না। এরা যে কেন আসে আমার বাড়িতে, উফ, যা বলার মনে মনে বলেছি। শ্বশুর শাশুড়ি কিছু জানে না, আপনারা একটু জেনে যেতে পারেন, আপনারা তো আমার কাছের মানুষ। আপনারা কিন্তু আবার আমার শ্বশুর শাশুড়িরে কিছু বলবেন না, বলে দিলে কিন্তু ভেজাল লেগে যাবে। এবার একটু শান্তিতে যেয়ে ভাবলাম যে বসি, শ্বশুরের সাথে দেখা করব পরে, যেখানে পারে যাক। বসতেই শ্বশুর মশাই, তা জামাই ভালো আছো? আর মিয়া, কে রে তুই? ও থুক্কু থুক্কু, ও শ্বশুর আব্বা। আব্বা ভালো নেই। কেন জামাই, কি হয়েছে? না আব্বা, ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? কখন আসলেন আব্বা? আপনার শরীর ভালো আছে আব্বা?
জামাই ভালো আছি। তা কি জন্য হয়েছেন আব্বা? না মানে হঠাৎ করে আসলেন আব্বা, কিছু সংবাদ দিলেন না? মেয়েটার কথা খুব মনে পড়ছিল জামাই। নাতিটা তো বড় হচ্ছে, তাই একটু দেখতে আসলাম। আপনি আগে বললেই তো পাঠিয়ে দিতাম তাদেরকে, আমার খরচটা বেঁচে যেত। কি করতে আসেন? বিরক্ত, দুধ চাই। জামাই কিছু বললেন? আরে কি কমো আপনার সাথে দুঃখের কথা, আমার দুঃখ শোনার লোক নেই। আমি জানতো, ওই অন্য রুমে যান। যত সব আইছে, শ্বশুর না ছাই, সিটার একটা পাট পাট শ্বশুর। শ্বশুর আমার কথাবার্তাটা শুনে চলে গেছে আগেই। পরের গুলো একটু ফাও মারলাম আপনাদের শোনানোর জন্য। এরপর রুমে ফ্যানটা ছেড়ে দিয়ে, ও সরি এখন তো শীতকাল, যাক রুমে শুয়ে আছি, হাত পা ছেড়ে দিয়ে বেডের উপর শুয়ে আছি। একটু শান্তি নেওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে বউটা এসে বলল, এ কি, তুমি এখনো শুয়ে আছো? আমার বাবা মা এসেছে, যাও একটু বাজার করে নিয়ে আসো। বউ গো, তোমারে কেমনে বুঝাই? তোমার বাপ মা আমার বাড়ি কেন আসে, খাইতে আসে? তার বাড়ি মুই কয়বার যাই, সেই হিসাব রাখে তারা? তুমি আমার বাবা মাকে নিয়ে এত বড় বড় কথা বলছো? আরে দেখ, থাকবো না কইলাম এই বাড়ি, ঢাকা চলে যাব সোজা। জীবনটা আমার তেজপাতা হয়ে যাইতাছে তোমার বাপ মা জ্বালাই। দাও, প্যাকেট বের করে দাও। ওগো, তুমি রাগ করো না, তাদের তো কোনো ছেলে নেই, আমি তাদের একমাত্র মেয়ে, তুমি তো জানো। ওহো, এই জন্যই তো। আর আমি তো তাদের একটা মাত্র জামাই। কই, তোমার বাপ মা তো আমায় কিছুই দেয় না, উল্টা আসবে কোনো আর খেয়ে যাবে, আমার সব শেষ করে যাচ্ছে। আমার বাবা মার যা আছে সব তো আমি। হ্যাঁ, তুমি পাবে, তুমি না মানে তুমিও তো পাবে। দেখ, এরকম শ্বশুর শাশুড়ির জিনিস আমি নিই না, শুই না। তুমি প্যাকেট বের করে দাও, বাজার করে নিয়ে আসি। আর শোনো, মেয়ের খেয়াল রাখবে। আমার মেয়ের যদি কিছু হয়, আমার মেয়ের যদি কান্নার শব্দ শুনতে পাই, তাহলে তোমার সাথে শ্বশুর শাশুড়িকেও ধরে ঘাট ঢাকা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব, মেয়েকে নিয়ে থাকবো। তোমার কথা, তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব, বলে দিলাম। যাও, তোমাকে মানা করেছে কে? তুমি তোমার বাপের বাড়ি যেয়ে থাকো, আমি ঢাকা চললাম। এই নাও প্যাকেট, বাজার করে নিয়ে আসো। ধুর, বিরক্ত। বিয়ের পরে খুব সুখী ছিলাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে, বাসায় ফেরার পরে শ্বশুর শাশুড়ির ঠেলায় মোর জীবনটা তেজপাতা হয়ে গেছে ভাই। এরকম বিয়ে কেউ করবে না। বিয়ের আগে কি সুন্দর দিন কাটাতাম, যত দিন যাচ্ছে জীবনটা তেজপাতা। পকেটে টাকা কম, বাজার করতে হবে, আজ আবার অনেক বাজার করতে হবে, না হলে বইয়ের ঠেলা আমি আর সামলাতে পারবো না। তারপর বাজারে গেলাম, আবার বাজার ঠিকঠাক ভাবে সবকিছু করে নিলাম। বাজার করে বাসায় ফিরলাম। বাজার করে বাসায় ফিরে বউয়ের হাতে ধরিয়ে দিলাম প্যাকেটটা। ওকে বললাম, বউ ভালো করে রান্না বান্না করো, আমার একমাত্র শ্বশুর শাশুড়ি এসেছে, যেন তাদের আপ্যায়নও কমতি না হয়। বউ একটা মুচকি হাসি মারলো, আর আমার জ্বলছে, পুড়ছে, আমি ছাই হয়ে যাচ্ছি। শালা শ্বশুর শাশুড়ি, তোদের নাতনির মুখ এত দেখতে ইচ্ছে করে? আপনারাই কোন, কোথায় শ্বশুর শাশুড়ি এসে জামাইরে তার মেয়েরে প্যাকেট ভরে বাজার সদাই করে আনবে, আর এসে এসে উল্টা করে। এর মতো দুঃখ আর কোথাও আছে? আমি আর পারছি না। গ্রামের বাড়িতে আইসাই ভেজালে পড়ছি।
আমার এই দুঃখ আর বলবো কারে? কেউ আর শোনার নাই রে। শালাই আমার বউটাও সবসময় মা বাপের পক্ষ নিয়েই চলে। আর কিচ্ছু না, খালি বউটা আমার সাথে থাকলে ওইরকম শ্বশুর শাশুড়িরে লাইন সাইজ করে দিতাম। সবাই যে কি আনন্দে আছে, ফুর্তিতে আছে, সেটা আর কেমনে বোঝাই। আর আমি পড়ে গেছি মাইনকাছি পাই, বুক ভরা কষ্ট নিয়ে সবার সামনে মুখে হাসি দিতে হইতাছে। সব দোষ আমার এই শ্বশুর শাশুড়ি, এরা আমার চোখে বিষ। আগে কখনো কল্পনাই করিনি শ্বশুর শাশুড়ি এমন অত্যাচার সহ্য করতে হবে বাড়ি এসে। শালার এই এক বাপের এক মেয়ে, বিয়ে করলেই প্যারা। আগে যদি জানতাম শালা বাড়ি এসে এই প্যারা লাগবে, তাহলে বাড়ি ফিরতাম না, ওই ঢাকা শহরে থেকে যেতাম। আপনারা আবার কথাবার্তা শুনে এটা ভাইবেন না যে মোর কথা এমন হয়েছে কেমনে। সারা শ্বশুর শাশুড়ির ব্যবহার দেখে আমার ভাষাও পরিবর্তন হয়ে গেছে গা। মুই এখন একটু রেস্ট নিব। শালা শান্তিতে থাকবার পারলাম না, দিনটাই দুইবার বাজার যাওয়া লাগলো। অচেতন হয়ে ঘুমাই পড়ছিলাম, হঠাৎ করে বউয়ের ডাক শুনি। কই গো তুমি? রান্না তো শেষ, এসো খাবে। দেখ অচেতন হয়ে ঘুমাই পড়ছিলাম, হঠাৎ করে বউয়ের ডাক শুনি। কই গো তুমি? রান্না তো শেষ, এসো খাবে। দেখ আইতাছি। ঘুমও পড়তে দেয় না শালা। থুকু থুকু, বউকে এবার শালা বলা যায় না। ও বউ, আইতাছি খাড়াও। মুই ঘুম থেকে উঠে হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, যে খাবার টেবিলে বসলাম। একই দেহি শ্বশুর শাশুড়ি আমার বহে পড়েছে আমার বহনের আগে। আহারে, আমার বউটার কি কষ্ট। বউটার দেখে আমার খুব মায়া জন্মাচ্ছে। শালার শ্বশুর শাশুড়ি তার মেয়ের কষ্টটাও বোঝে না। ছোট বাচ্চা নিয়ে এসে সারাদিন কত কষ্টে আছে, তোরা এসে রান্না বান্নার প্যারা দিচ্ছিস শালা। মুইও যেয়ে বসলাম, বসার পর খাবারগুলো বেড়ে নিতে লাগলাম। ভাতও বেড়ে নিয়েছি, এবার সবজি নিলাম, মাছ নিচ্ছি। তখন কইলাম, আব্বা আপনি একটু মাছ নেন, আম্মা আপনি মাছ নেন। শ্বশুর আমার মাছ নিল, শাশুড়িও মাছ নিল। এরপর শ্বশুর কয়, জামাই তুমি মাছ চেনো না? জামাই এ কি, মাছ কোনো মুখে করা যায়? ওরে আমার আল্লাহ রে, ফৈনির ঘরের ফৈন্নি। তুই যদি শ্বশুর না হতিস তাহলে তোর দেখাই দিতাম শালা ফৈন্নি। জীবনে এই মাছ খাইছিস তুই? তোর মেয়েটারে খাওয়াই খাওয়াই দেখ কত সুন্দর বানাইছি, সহি পড়ে না তোর? তুই শালা আমারে জ্ঞান দিস। শ্বশুর হয়েছিস বলে বেঁচে গেলি, না হলে তোরে মাছের সাথে আজকে খেয়ে ফেলাতাম। শালা শ্বশুর। কি জামাই, কিছু কইতেছ না কেন? আব্বা আপনারে কি কমো, আপনি তো মহাপণ্ডিত, আপনি যা ভালো বোঝেন। তুমি বাবা মাছ কিনতে বোঝো না, তুমি চেনো না মাছ। তুই চিনি না না? আমি মাছ চিনি না না? তোর মেয়েকে কি আমি না খাইয়ে রাখছি? তোর মেয়ে এত সুন্দর হলো কেমনে? তোর মেয়ের বাচ্চা হলো কেমনে? এই শালার শ্বশুর। মাছ খুব ভালো মাছটাই কিনি আমি, আর দাম দিয়েই কিনেছি। পাশ থেকে তখন শাউরি বলে উঠলো, শাউরি তো না, কুটনিগির বলছে, দূর ছাই, কি মাছ কিনে জামাই, খাওয়া যায় না। মোর যে কেমনটা লাগতেছে এবার, আমি আর সহ্য করতে পারতেছি না। শালার শ্বশুর শাশুড়ি, আমার তো মনে হয় জিন্দিগিতে কোনো মাছই খায় না এরা। আজকে সব থেকে ভালো মাছ পাইছে তো, এটা এদের কাছে খারাপ লাগতে আছে। পরে শাশুড়ি কইতে আছে, জামাই তুমি মাংস কেন কিনলে? আপনারা পুরুষ মানুষ, তাই নরম তরি দেখে মুরগির মাংস এনেছি। একটা মুরগি কিনেছিলাম, মুরগির মাংস। তখন পাশ থেকে শ্বশুর বলল, ছি জামাই ছি, তুমি এই কথা বলতে পারলে?
আয় রে, আমি আবার কি কইলাম? শালা শ্বশুরে কইলামটা কি আমি? মোর মাথা যে কি গরম হইয়া যাইতে আছে, মনে হইতেছে থাক, আর কিছু কইলাম না, নীরবেই মেনে নিলাম সব। কিন্তু আমি আর এইরকম অত্যাচার করলে আমার উপর আর নীরবে মেনে নিতে পারবো না। তারপর শ্বশুর কইল, তুমি জামাই মগরে বুড়ো শুরু কয়লা। শালার বুড়ো আমরা কয় কি? মোর শ্বশুর তো এমনিতেই বুড়া হয়ে গেছে, শাশুড়ি বুড়ি, তো বুড়ো শুরু বললে আর সমস্যাটা কি? হ্যাঁ, খুব পেস্টেজি লাগছে মনে হয়। কি আর বলবো, মোর বউ দেখি পাশ থেকে কইতে লাগলো, তুমি আমার বাবা মাকে বুড়ো বুড়ি বলছো কেন? ওরে আল্লাহ রে, গোটা পরিবার দেখি একসাথে আমার চিবায়া খাইবে। মই ভুল স্বীকার করে নিলাম, আমার একটু ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার একটু ক্ষমা করে দেন। ঠিক আছে জামাই, কাল আবার ভালো মতো বাজার করে নিয়ে আসো। জি আব্বা। বুড়োটা কয় কি, এটা বাসায় ফিরবে না নাকি? সব তো শালা খেয়ে শেষ করলো। যাই হোক, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি কালকে সকালে ব্যাগ গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ভেবেছিলাম গ্রামে আরো কিছুদিন সময় কাটাবো ছুটিতে, কিন্তু না, এই শ্বশুর শাশুড়ি অত্যাচার আমি আর নিতে পারছি না। কোথায় জামাই মেয়ের ধকল তারা সহ্য করবে, কিন্তু না, হচ্ছে তার উল্টোটা। এখন শ্বশুর শাশুড়ির ধকল সহ্য করতে হচ্ছে জামাই মেয়ের। বলার আর কিছু নাই, খাওয়ার সময় যা করলো তাতে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। রীতিমতো অনেক বড় অপমান করেছে। না, এভাবে আর হয় না। এগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমাকে হয় এই বাড়ি ছেড়ে যেতে হবে, না হয় শ্বশুর শাশুড়িকে এই বাড়ি থেকে বিদায় দিতে হবে। সেটা তো আর করতে পারবো না। হাজার হলো শ্বশুর শাশুড়ি যে, মুখের উপর বলা তো যায় না। কালই বিদায় নিব বাড়ি থেকে। খুব সকালে উঠলাম, উঠে আমার জামা কাপড় ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছি। একদম গুছিয়ে নিয়েছি সব। তারপর বউকে বললাম, তুমি যা ইচ্ছা করো এখানে, আমি ঢাকা চললাম। তোমার মা বাপ আর তুমি থাকো। তুমি আমাদের ফেলে রেখে ঢাকায় চলে যাবে মানে? কি বলো? যা কইতাছি সত্যি কইতাছি, আমি আর প্যারা নিতে পারতেছি না। তোমার মা বাবার প্যারা আমার আর সহ্য হইতাছে না। কেন? ওনারা তোমার কি করলো? কি করে নাই কও? যবে থেকে ঢাকা থেকে এসেছি তবে থেকে তোমার মা বাপ আইতে আছে আর খাইতে আছে, শুধু আইতে আছে আর খাইতে আছে। কালকে কি বললো খাবার সময়, আমি নাকি ভালো বাজার করতে পারি না, আজকে আবার বাজারে যেতে হবে। এইসব প্যারা আমি আর নিতে পারছি না। বাবা মার বয়স হয়েছে, একটু না হয় বলেছে, তা তুমি রাগ করছো? আরে রাখো, বয়স্ক মানুষের আচরণ এরকম হয় না। তোমার বাবা মা না আমার 12টা বাজাতে এসেছে। কালকে শুনুনি, না হয় একটু ভুল করে তাদেরকে বুড়ো বলে ফেলেছিলাম। এই নিয়ে কত খোঁটা দিল। বাবা মায়ের সাথে তো তুমিও পাল্লা দিয়ে আমার খোঁটা দিতে শুরু করলে। আর আজ তো তুমি নিজেই বললে বাবা মার বয়স হয়েছে, একটু না হয় বলেছে, তাতে তুমি রাগ করছো। আর আমি একটু বললেই দোষ। যত দোষ সব এসে পড়ে আমার ঘাড়ে, আর যত প্যারা সব আমাকে নিতে হয়। আমার দুঃখের কথা কাউকে বলতেও পারি না। বাইরের মানুষদের বললে তারা শুনে হাসবে, আর তুমি তো বোঝোই না কখনো। এভাবে আর পারছি না আমি। এখন তুমিই বলো, এত কিছুর পরেও আমি এবারে কিভাবে থাকি? এর চেয়ে খুব ভালো কথা, এ ব্যাপারে কোনো সমস্যা নেই, কিন্তু এত খাই খাই কেন তাদের? বলো, তুমি জবাব দাও। ওগো, তুমি আমার বাবা মায়ের কথায় রাগ করো না গো। দূর, তুমি ছাড়ো তো আমায়, আমার কাজ করতে দাও আমায়। ততক্ষণে আমি আমার শার্ট প্যান্টগুলো ব্যাগে ভরতে লাগছি। ব্যাগে ভরে কমপ্লিট করে রাখলাম। সকালে বের হব, আজকে ঢাকার উদ্দেশ্যে বের হব, এটার কোনো মাপ নেই। সকালে নাস্তা শেষ করতে করতে এমন সময় শ্বশুর বলল, জামাই,
আমরা কিন্তু একটু পর চলে যাব। আজ আর বাজার করতে হবে না, আর থাকবো না কিন্তু। কেন আব্বা, থাকবেন না কেন? আমার তো আর ছেলে মেয়ে নেই, একটা মাত্র মেয়ে। মেয়েকে দেখতে আসছিলাম, আর নাতনিকেও দেখে গেলাম। এটা কয় কি, শ্বশুর দেখি ভালো হয়ে গেল নাকি এক রাতেই? পাশ থেকে শাশুড়ি বলল। হ্যাঁ বাবা, সত্যি কথা। সত্যি হইলেই ভালো, বিদায় দিলে আমি একটু বাঁচি। তারপর শ্বশুর যেটা বলল, এটা শুনে তো আমার ইমোশনালে হিট লেগে গেছে। বাবা, তুমি আমার জামাই না, ছেলের মতো। আমার যদি ছেলে থাকতো আজ তাহলে তোমার মতো হতো। তুমি আসবে বাবা, তোমাদের কিন্তু দর থাকলো। বাহ বাবা বাহ, শ্বশুরের মুখে এমন মিষ্টি মিষ্টি কথা শুনে তো প্রাণটা জুড়াই যাচ্ছে। কালকে যে কি ব্যবহারটা করলো আমার সাথে, আর আজকের আচরণ দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এমন শ্বশুর না হলে কি আর হয়? শাওরিও তো পাশ থেকে খুব মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছে। শ্বশুর শাশুড়ি দুইজন আমার খুব ভালো হয়ে গেছে মনে হয়। যাক, এই কামনাই করি তারা ভালো থাকুক, এই কামনা সব সময় করি। কিন্তু মাঝে মাঝে এমন করে সেটা আর বলার বাইরে। মোট কথা সহ্য করবার পারি না। তারা ভুলেই যায় যে আমি তাদের জামাই। এমনিতে আমি শ্বশুর বাড়ি তেমন যাই না, যেতে ইচ্ছে করে না। বউয়ের আবদারে যেতে হয় আর কি। শ্বশুর এরকম জড়াজড়ি করে বলছে, তাকে তো একটু সান্ত্বনা দিতে হবে, তাই না? আব্বা, আপনি কোনো চিন্তা করেন না তো। ঠিক আছে, আমি আসবো। আপনার মন চাইলে আপনি বলবেন, আপনার মেয়েকে নিয়ে আমি আসবো। ঠিক আছে জামাই, আসি। ঠিক আছে আব্বা, আইসেন। শ্বশুর শাশুড়ি বিদায় হতে লাগলো। শ্বশুর শাশুড়ির মিষ্টি মিষ্টি কথা শুনে আমিও তো দুই একটা মিষ্টি কথা বলতে পারি না, কি বলেন? আমিও কইলাম, আরে আব্বা আম্মা, আইসেন তো মাত্র একদিন হলো, আরো দুই একদিন থাকেন, থেকেই তো তারপরে যাবেন নাকি? আপনার মেয়ে আপনাদের জন্য কত চিন্তা করে, আপনাদের কথা শুধু বলে আর একদিন থেকে যান। এটা তো আমার মুখের কথা, কিন্তু মনের কথা, শ্বশুর শাশুড়ি তোরা তাড়াতাড়ি বিদায় হ, এটা মনে মনে বলছি। আর মুখে মুখে তো একটু মিষ্টি কথা বলতেই হবে, নাইলে তো আর হবে না। এখন আমি যতই মিষ্টি কথা বলি, শ্বশুর শাশুড়ি তো থাকবে না, সেটা বুঝতে পারছি 100%। এখন তো শোনানোর জন্য এগুলো আমাকে বলতেই হবে। এরপর শ্বশুর শাশুড়ি বিদায় নিল। উহ, শান্তি, কি শান্তি। ও কি, বউ দেখি রুমে বসে বসে কান্না করছে। বউটা আমার মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে সে কি কান্না। এ আবার কি অশান্তি রে। বউয়ের কান্না দেখে তো আমি সহ্য করতে পারছি না। তারপর বউয়ের কাছে যেয়ে বললাম, কি ব্যাপার, তুমি কাঁদছো? আমার মা বাবার জন্য খুব খারাপ লাগছে। তারা এখন একা হয়ে গেছে। তারা আমায় কত ভালোবাসতো। উহ, বিরক্ত। এই নিয়ে তুমি আবার কান্নাকাটি করছো? তোমার মা বাপ তো এসেই ঘুরে গেল, তাই না? এখানে কান্না করার কি আছে? এসেলাম মা বাপ যেমন, তার মেয়েও তেমন। মা বাপ বিদায় হতে না হতে বাড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছে সে। এর মতো দুঃখ আর আছে কন? বউরে এবার শান্তকর্ম কি দিয়া? হায় রে, কোন জগতে আছি রে। মা বাবার আদুরি মেয়ে হলে কি জ্বালা রে, কি যে দুঃখ, সে আর আপনাদের কেমনে বোঝাই। বলার কিছু নাই, এখন আমারই যা হোক কিছু একটা করতে হবে, আমাকেই শান্ত করতে হবে তাকে। নাইলে বউটা আমার চোখের পানি নাকের পানি দুঃখে এক করে ফেলবে, যে সাথে আমার বাচ্চাটাকেও কাঁদিয়ে মারবে। এখন যা করার আমাকেই করতে হবে। তারপর বউরে সান্ত্বনা দেওয়ার জন্য কইলাম, এ তোমারে নিয়ে কি এখনই তোমার মা বাবার কাছে আবার যাব নাকি আমি? হ্যাঁ, এই কথা বলতে আরো জোরে জোরে কান্না করছে। এই খাইছে রে,
এ তো বাচ্চা মেয়ে, আমার জন্য পড়ে না, পড়ে মা বাবার জন্য। কেমনটা লাগে কোন? এই শোনো, একটু কান্না বন্ধ করো, আমার মেয়েও কিন্তু কান্না করবে এবার। আর কান্না করো না, সামনের সপ্তাহে তোমার মা বাবার বাড়ি ঘুরতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, মিথ্যা কি? না, সত্যি। তুমি সত্যি নিয়ে যাবে তো? আরে বললাম তো নিয়ে যাব। এখন একটু ঠান্ডা হতো, আমাদের বাচ্চাকে একটু বেশি বেশি আদর করো, আর আমাকেও সাথে, আমি তো বাচ্চা। আহ কি ঢং, সরো তো। ও বলছি কি, তুমি বাচ্চা সামলানোর ঠেলায় তুমি আর আগের মতো লিপস্টিক দিচ্ছ না। আমি একটু লিপস্টিকটা দিয়ে দেব? এই না, এই কাজ একদম করবে না। কেন? মনে নেই আমার তুমি কিভাবে যে লিপস্টিক দাও। ও তাহলে তোমার মনে আছে সিজন অনের কথা? থাকবে না আবার, দুষ্টু কোথাকার। তারপর বউকে কাছে টেনে নিয়ে আদর করতে লাগলাম। এই কি করছো? দুষ্টামি। আরে ছাড়ো। ছাড়বো না। এখন এসব করো না তো। কেন? দেখছো না আমাদের বাচ্চা দেখছে। আরে ও কিছু বোঝে? 6 মাসের বাচ্চা। দেখছো না কেমন করে তাকাচ্ছে। আরে তাকাবে তো, আরে শুধু তাকাবে, কিন্তু বুঝবে না। ও বোঝে। ও বোঝে না। বলছে বোঝে। আরে বোঝে না। আরে বোঝে বোঝে বোঝে। বোঝে, হ্যাঁ বোঝে, কিন্তু বলতে পারে না। তুমি আর এমন করো না তো, তোমার মা বাবার জ্বালাই তোমায় একটু আদরও করতে পারে। ঢং, ছাড়ো তো। ছাড়বো না গো। বাকিটা ইতিহাসের পাতায় তোলা থাক। এভাবেই চলতে থাকে রোমান্টিক বউ ভিএস রাগী বরের ভালোবাসা। গল্পটি কেমন লাগলো জানাবেন, এবং এমন আরো ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।